নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটের সচেতনতামূলক প্রচার পোস্ট অফিসগুলিতে। বাম কংগ্রেসের জোট প্রার্থীর ভোট প্রচার সিউড়ির বিভিন্ন এলাকায়। বিজেপির প্রার্থীর ভোট প্রচার দুবরাজপুরে। লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে তৃণমূলের আলোচনা সভা মুরারোয়ে। বিজেপির প্রার্থীর ভোট প্রচার মুরারোয়ে। উর্দিপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলের গড়াগড়ি বোলপুরে। লাভপুর ব্লকের জামনা অঞ্চলের ধ্রুববাটি গ্রামে রাস্তায় রৌপ্য মুদ্রার ছড়াছড়ি। দেশের প্রতিটি মানুষ যাতে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেন, তার জন্য এবার সচেতনতামূলক প্রচার শুরু হলো দেশের পোস্ট অফিসগুলিতে। প্রতিদিনই পোস্ট অফিসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন হয়। এক্ষেত্রে সেই সকল মানুষের ভোট নিয়ে সচেতন করার অন্যতম মাধ্যম হলো পোস্ট অফিস। তারই পরিপ্রেক্ষিতে পোস্ট অফিসের বিভিন্ন জায়গায় নির্বাচন সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার লাগিয়ে সাধারণ মানুষদের সচেতন করার কাজ চালানো হচ্ছে সিউড়ি পোস্ট অফিস ও জেলার অন্যান্য পোস্ট অফিসগুলিতে। সুপারিনটেন্ডেন্ট অফ সিউড়ি পোস্ট অফিসের বিপ্লব ভট্টাচার্য জানান, আমাদের কতগুলো এসছে আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যেগুলো আছে, যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই ব্যাপারে প্রচারের জন্য কিছু স্টল ব্যবহার করা হচ্ছে, কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। এছাড়া ফ্লেক্স কিছু আমাদের এসছে, সেই ফ্লেক্সগুলোকে আমরা আমাদের পোস্ট অফিস প্রেমিসেসগুলোতে সমস্ত জায়গায় বীরভূমের আমরা টাঙানো হয়েছে, মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। এছাড়া বিভিন্ন চিঠি যেগুলো আসছে বা বুক হচ্ছে কাউন্টারে, সেখানে একটা স্ট্যাম্পিং করা হচ্ছে যে নির্বাচন আছে, একটা নির্দিষ্ট প্রফর্মা করা আছে, সেই স্ট্যাম্পিংটা করা হচ্ছে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। এটাই আমাদের চলছে, এটাই আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে মৌটা হয়েছে তার বেসিসে আমাদের যেরকম নির্দেশ হচ্ছে তার বেসিসে এটা চলছে। সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা, প্রত্যেকে যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার জন্য উৎসাহিত করা। হ্যাঁ স্যার, সমস্ত জায়গাতেই এটা দেওয়া হয়েছে, ফ্লেক্স দেওয়া হয়েছে, যারা যেখানে ফ্লেক্সগুলো টাঙানো আছে এবং সমস্ত চিঠির উপর স্ট্যাম্পিং করা হচ্ছে, যেটা বুকিং হচ্ছে বা ডেলিভারি হচ্ছে সেখানে একটা স্ট্যাম্পিং করা হচ্ছে। এটা 7-8 দিন কি 10 দিন হলো এটা যেটা এসছে, আমাদের সার্কুলারটা আসার পর থেকে আমরা এটাকে প্রিন্ট করেছি, তারপর থেকে এটা চালু হয়েছে একদম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি তরতরিয়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে বীরভূমের সব প্রান্তে। আর এই তাপমাত্রা বৃদ্ধিকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে রাজনৈতিক লড়াই। ভোটের ময়দানে আজ বৃহস্পতিবার 4 এপ্রিল সকাল থেকেই বিজেপি ও কংগ্রেসের জোর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে সিউড়ি মহকুমা এলাকায়। সিউড়ি মহকুমা এলাকায় একদিকে যেমন বিজেপি প্রার্থী দেবাশিস ধর দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন, ঠিক সেই রকমই আবার বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ সিউড়ির বিভিন্ন এলাকায় রাস্তায় রাস্তায় বাজারে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট যতই এগিয়ে আসছে ততই প্রচারে অন্ততপক্ষে একে অপরকে টেক্কা দিতে দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার নামা প্রার্থীদের। এদিন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ জানান, ঈদের বাজার আরো ভালো হবে মানুষের। আজকে ঈদের বাজারে রাস্তায় নেমেছি। এই গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, এদের কাছে টাকা জমে গেছে, সাধারণ গরিব মানুষের কাছে টাকা নেই। এবং বিজেপি যে বছরে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেই সব না দিয়ে ক্ষুদ্র শিল্প যারা ছোট ছোট দোকান করেছে তাদের দোকান বন্ধ করে আদানি আম্বানিদিকে সমস্ত কিছু বিক্রি করেছে। তাই এই বিজেপিকে তো এবারে আমরা ইন্ডিয়া জোট বামফ্রন্ট কংগ্রেস রুখবো এক। দ্বিতীয় হলো এই শাহজাহানদের সরকারকে আমরা তাড়াবো। আগামী বছর দেখবেন ঈদের বাজার এর থেকে আরও ভালো হবে, মানুষ নিজের মতো করে ঈদের বাজার করবে। এখন তো ঈদের বাজার করতে ভয় লাগছে। অবশ্য কিছু চোর তো এখনও বীরভূম জেলায় জেলে ভরা আছে, কিন্তু কিছু চোর এখনও ঘুরে বেড়াচ্ছে। পকেটগুলো ঠিক রাখবেন,
নইলে ঈদের বাজারে ওরা যেরকম আবাসনের পকেট মেরেছে, ওরা যেমন 100 দিনের টাকা মেরেছে, আবার মোদি 100 দিনের টাকা দেয়নি, এই সমস্ত টাকা না পাওয়ার কারণে ঈদের বাজার হয়তো এবছরে একটু খারাপ হচ্ছে। ইন্ডিয়া জোটের সরকার যদি আসে, কংগ্রেস বামপন্থের সরকার যদি আসে, আশা করছি ঈদ এবং প্রত্যেকটা পুজোর বাজার আরও গমগম করবে। ভোটের সারা কেমন পাচ্ছেন প্রচারে? আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানকার মানুষ, আমি বিধায়ক ছিলাম এবং বিধায়ক থাকাকালীন মানুষ আমাকে মর্গে, শ্মশানে, কবরস্থানে, হাসপাতালে, বাড়ির আত্মীয় স্বজনে, বিয়েতে, আপদে বিপদে সমস্ত জায়গায় আমাকে পেয়েছে। বীরভূম জেলার প্রত্যেকটা ইস্যু নিয়ে বিধানসভায় তুলেছি, আপনারা সেটা দেখেছেন। 2021 সালে হেরেছি, তারপরেও আমার কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা হারিয়ে যাইনি। এবারে রাস্তায় নেমেছি। বামফ্রন্টের ভোট এবং কংগ্রেসের ভোট, যেটা 2021-এ ভুল করে অন্য জায়গায় দিতে মানুষকে বাধ্য করেছিল, এবারে কিন্তু নরেন্দ্র মোদি বা মমতা ব্যানার্জি আর ধর্মের তাস খেলতে পারবে না। এবার ধর্মের ভোট হবে না, এবার হবে কর্মের ভোট। কোনো স্টাইল চলবে না, স্টাইল চললে তো তিহারে যেত না ভাই। ও খেলা তো শতাব্দী নিজেই খেলছে নাকি? খেলা তো নিজেই খেলছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর বিধানসভা এলাকায় প্রচারে এলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর। আজ বৃহস্পতিবার 4 এপ্রিল সকাল 9:30টায় থানামোড় সংলগ্ন এলাকায় বিজেপি কর্মকর্তাদের সাথে দেখা করেন। সেখান থেকে পায়ে হেঁটে পাহাড়েশ্বর শিব মন্দির ও হনুমান মন্দিরে পুজো দেন। দেবাশিসবাবুকে পদ্মের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করেন দুবরাজপুর ব্লক বিজেপির কর্মকর্তারা। এরপর চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি প্রার্থী দেবাশিসবাবু। সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ আরও অনেকে। এরপর সেখান থেকে তিনি খয়রাসোল ব্লক এলাকায় বিভিন্ন কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, দেখুন, যে কোনো শুভ কাজ শুরু করতে গেলে নিজেকে আগে আত্মসমর্পণ করতে হয়। যতক্ষণ না আপনি নিজে পুরোপুরি আত্মসমর্পণ করছেন, ততক্ষণ আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। ফলে আজকের যে আমার শুধু যে যাত্রা, আমি এটা ভেবে করছি না, আমার যাত্রা সুদীর্ঘ যাত্রা হবে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যাতে আমি দীর্ঘ বছর ধরে মানুষের সেবা করতে পারি, এই জন্য বাবার কাছে আশীর্বাদ দিই। আর আরেকটা জিনিস, বীরভূম মানে আমি দুবরাজপুরবাসীর জন্য এটাই বলতে চাই যে যদি আপনারা দেশের উন্নতি, দেশ হচ্ছে মা, দেশের উন্নতি চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে, এই ধারা যদি অব্যাহত রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, উনি যেভাবে পথ দেখিয়েছেন এবং আগামী দিনে যে সংকল্প নিয়ে উনি আগামী 50 বছরের রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন, সেটার সাথে আপনারা সামিল হন। আর যে মানুষ এই যে বিভিন্ন কারাপশান এবং দারিদ্র্যে জর্জরিত, সেখান থেকে উনি ধীরে ধীরে দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, দুর্নীতিমুক্ত ভারত এবং দারিদ্র্যমুক্ত ভারত। উনি একটা কথা বলেছেন যে কেউ যেন রাত্রেবেলা বা কোনোদিন না খেয়ে ঘুমোতে যায়, এই উদ্দেশ্য। এবং আমরা চাই যে অ্যাডভান্সড মানে আমাদের ভারতবর্ষ
যেন একটা উন্নত দেশের তকমায় খুব শিগগিরই চলে যায়। দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি, এখানে বিধানসভা নির্বাচন জয়লাভ করেছে বিজেপি। তারপর থেকে শক্তি না বাড়ালে আপনার যে একমাত্র মুরারই আসনে প্রায় 69,000 লিড নিয়েছিলেন শতাব্দী রায় গতবারে, 79, এইটাতে 37,000, 4টে বিধানসভা মিলিয়ে। এই এত বড় একটা ব্যবধান আপনারা কমাবেন কি করে? দেখুন, মোদিজির ঝড় বইছে, ঠিক আছে, আর শ্রীরাম প্রভু ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা কাউকে নিয়ে ভাবছি না। এই ঝড়ে প্রভু রাম যেদিন প্রতিষ্ঠা হয়েছেন, শুধু দেখবেন চতুর্দিকে শুধু রাম রাম রাম, আর তার যিনি সেটাকে সেই সংকল্পকে যিনি স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তাকে ছাড়া ভারতবর্ষের মানুষের কিছু ভাবছে না। একটা কথা, সেটা হচ্ছে আপনি যেদিন থেকে প্রার্থী হয়েছেন সেদিন থেকেই প্রাসঙ্গিক মানে অতি আবশ্যিকভাবে শীতলকুচি প্রসঙ্গ এসছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওই শীতলকুচি নিয়ে আপনাকে আক্রমণ জানাতে। ওর বক্তব্য, যেটা কোট আনকোট উনি বলেছেন, যে ওর হাতে রক্ত লেগে আছে, এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটা নিয়ে আপনি কি? শীতলকুচিতে দেখুন, এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিলেন। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক আর বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 4 এপ্রিল বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ 3টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে নিয়ে বেলা 12টা নাগাদ একটি আলোচনা সভার আয়োজন করা হয় মুরারই তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে। এদিন এই আলোচনা সভায় কীভাবে লোকসভার ভোট করতে হবে, কেমনভাবে সাধারণ মানুষকে বোঝাতে হবে, কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবে, সেই সম্বন্ধে আলোচিত হয়। এই আলোচনা সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, সংখ্যালঘু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আলী খান এবং জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল খান সহ তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 3 এপ্রিল বীরভূম জেলার অন্তর্গত মুরারই বাজারে
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর লোকসভা ভোটের প্রচার শুরু করেন। তিনি প্রথমে ভাদেশ্বর বাসস্ট্যান্ডে রাজকমল হোটেলে কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করেন। তারপর সেখান থেকে তিনি চায়ে পে চর্চায় যোগদান করেন। চায়ে পে চর্চা সেরে সেখান থেকে মোরারয় স্টেশনের কাছে খেপাকালীর মন্দিরে যান। সেখানে গিয়ে পুজো দেন এবং লোকসভা ভোটের প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, আগের বার ৭৯,০০০ মাইনাস হয়েছিল, আমার তো মনে হচ্ছে এবার আমরা জিতবো। আপনি এখানে এই প্রথম এলেন না এর আগে এসেছিলেন? না, কোনোদিন আসেনি। এখানে এখনো অব্দি যত জায়গায় গেছি এখানকার সব থেকে সারা মানুষের ব্যাপক। আপনার সংগঠন কেমন দেখলেন এখানে? একটা কথাই বলতে পারি, মানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে আমাদের দলে দলে সংগঠনে এসে যোগ দিচ্ছেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও যোগ দেবেন, ফলে বিজেপির প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে জুজু দেখিয়ে সংখ্যালঘুদের প্রতি সেটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং জোয়ার কিছুদিনের মধ্যে দেখতে হবে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর ৬, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার লজ মোড়ে একটি মদের দোকানের উল্টো দিকে উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল। এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজ মোড়ে। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন, যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে। জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজ মোড় এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে। পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। লাভপুর ব্লকের জামনা অঞ্চলের ধ্রুববাটি গ্রামের রাস্তায় রৌপ্য মুদ্রার ছড়াছড়ি। রীতিমতো হরিলুটের মতো মুদ্রা কোরালেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য, সম্প্রতি একটি বহু পুরনো বাড়ি থেকে মাটি খুঁড়ে সেই রাস্তায় ফেলা হয়েছিল। পরে মাটি জেসিপি দিয়ে নাড়াচাড়া করতেই বেরিয়ে পড়ে মুদ্রাগুলি, আর তাতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এলাকার সাধারণ মানুষ সংগ্রহ করে নেয় সেগুলি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ২রা এপ্রিল। তবে মুদ্রাগুলির উপর ও প্রত্যেকটির ওজন ১১ গ্রাম করে, এমনটাই দাবি করেছেন গ্রামবাসীরা। এদিকে ওই প্রাচীন বাড়ির বর্তমান বাসিন্দা বিশ্বজিৎ দত্ত জানান, এটি তার মামার বাড়ি, সেখানেই থাকেন। তবে কিভাবে ওই মুদ্রা এলো সে ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানালেন তিনি। এদিন তিনি আরও জানান, বাড়ি থেকে মাটি কাটিয়ে রাস্তায় ফেলেছিল, তখন রাস্তায় মাটি পেয়েছিল না, রাস্তায় ফেলেছিল, দেওয়ার তখন জিসিবি দিয়ে চারিয়ে সমান করে দিয়েছিল, তখন তার পয়সাটা বেরোয় নাই। তারপরে যখন আবার রাস্তা হাইট হয়ে গেল, মাটি আবার হাইট কমালো, তখন আবার সেই পয়সা বেরোতে লাগলো। ওটা চাঁদির পয়সা, আমাদের যা দেখে ধারণা। উঠে এলো এবার ওই জিসিবিতে, মানে ঠেলে রাস্তার ধারে মাটি সাইডে ঢিপ করে দিয়েছে। এবার মাঠে যারা কাজ করতে গেছিল তারা দেখে দু একটা বেরোতে লেগেছে, এবার খোঁজাখুঁজি করতে লেগে যা ছিল বেরিয়েছে। আনুমানিক কতগুলো পাওয়া গেছে সেটা তো ঠিক বলতে পারবো না। এবার তো শুধু একটা গ্রামে পায় নাই, এই এলাকায় যত ছিল যেই এসেছে সেই পেয়েছে। দুটো, একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা এরকম করে সবাই পেয়েছে। মানে একজনা পায় নাই, এটাই আমাদের ভালো। একজনা পেলে হয়তো সে বড়লোক হয়ে যেত, কি দামি জিনিস হলে সে তো বড়লোক হয়ে যেতই। এবার সবাই পেয়েছে, এটাই আমাদের আনন্দ শুনে। হ্যাঁ, এটা পুরোনো দিনের বাড়ি।
ও পুরনো দিনের বাড়িতে হয়তো কখনো গেঁথে রেখেছিল কেউ, এবার সেটা কেউ জানে না, তার জন্য আজকে মাটি কাটাতে বেরিয়ে গেছে। ভালো, আমাদের খুবই ভালো লাগছে। একজনা পেলে খারাপ লাগতো, সবারই আফসোস থেকে গেত। এবার 2-4টে করে সবাই পেয়েছে, যারা গিয়েছে তারাই পেয়েছে। এবার সবারই মনে একটু আনন্দ যে গুপ্তধন ভরা ছিল পেয়েছি, সবাই পেয়েছে, একজনা পেলে তো অন্যরকম হতো। তবে মুদ্রাগুলি এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তে রীতিমতো আনন্দে আত্মহারা তারা। এক্ষেত্রে এককভাবে পাওয়া মুদ্রার সংখ্যা খুব বেশি নয় ও প্রত্যেকে 2-4টে করেই পেয়েছেন, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। যদিও মুদ্রা সম্পর্কে কোনো প্রত্নতাত্ত্বিক তথ্য জানা যায়নি, এমনকি এখনও পর্যন্ত এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগ বা অন্য কোনো স্তরের সেরকম তৎপরতাও সামনে আসেনি। এদিন গ্রামবাসীরা জানান, আমাদের এই যে নতুন রাস্তা হচ্ছে, এই নতুন রাস্তাতে মাটি আমাদের ধুবোবাটি রাজাদের বাড়িতে মাটি খুঁড়িয়ে নিয়ে আসা হয়েছিল, দিয়ে রাস্তাতে ফেলা হয়েছে। সেই ফেলা মাটিতে আপনার যে মানুষগুলো এসেছিল রাস্তাতে হাঁটা চলা করছিল, তারাই আপনার সব পয়সাটাই পেয়েছে। কেউ 10টা, 50টা, 30টা, 25টা, 20টা, 25টা করে পেয়েছে। 3টে, 4টে, 5টা, আমি 3টে পেয়েছি। রুপোর কি পয়সা তো কি ধাতু তো আমরা বলতে পারবো না, তবে রুপোর পয়সা 11 আনা করে ওজন আছে, 11 পয়সা করে। কেমন লাগছে? পয়সাগুলো তো ভালোই লাগছে। কালীপদ দাস, ধুবোবাটি বাড়ি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।